স্বপ্ন বেচে তস্কর তুমি রাজা হলে, এক নিমেষে তুমি আমায় নাকচ করলে, আমি যদি অবৈধ হই তোমার রাজে, তবে তুমি বৈধ বলো কোন কাগজে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার পাশে যিনি রয়েছেন, বিশিষ্ট কি বলবো, গণসঙ্গীত শিল্পী না নাগরিক শিল্পী, আমি না, আমি অ্যাকচুয়ালি লোকশিল্পী। লোকশিল্পী। তো বিশিষ্ট অধ্যাপক এবং একই সাথে অধ্যাপনার পাশাপাশি একজন লোকশিল্পী হিসেবে খুব জনপ্রিয়তা লাভ করেছেন। এবং সাম্প্রতিকতম একটা কর্মসূচি আমরা নিয়েছিলাম সারা বাংলা জুড়ে, দেশ বাঁচাও গণমঞ্চ, যে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জেলায় প্রায় 42টি কেন্দ্রে গেছি এবং সেখানে মঞ্চে কিন্তু এনাকে বারবার দেখা গেছে বিভিন্ন ভিডিওতে। এবং মানে বলা যায় যে গান করার যে একটা শরীরী ভাষাও প্রয়োজন, সেই ভাষাটা কিন্তু আমরা ব্যাপক মানে দেখেছি যে গানের, তো গান লোকে গায়, কিন্তু গানের মধ্যেও যে একটা মানে অভিব্যক্তি থাকে, শারীরিক অভিব্যক্তি, সেটা কিন্তু ব্যাপক পরিমাণে এনার্জেটিক ছিল। এবং আমরা যখন প্রোগ্রামগুলো করছি, যেখানে মানুষ হয়তো বক্তব্য শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন, মানে সেখানে দর্শক ছাড়াও আমরা কিন্তু যারা ওই অংশীদার ছিলাম এই আন্দোলনের বা এই যাত্রার, প্রত্যেকে উজ্জীবিত হতাম। মানে সারাদিনের ক্লান্তির পরে একটা আলাদা উত্তেজনা তৈরি হতো ওনার গান শুনে। তো সেই বিশিষ্ট অধ্যাপক, লোকশিল্পী আমাদের নাজমুল হক আমার বং নিউজ লাইভে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ আজকে। কি অভিজ্ঞতা হলো 42টা কেন্দ্রে পুরো সমগ্র রাজ্য ঘুরে, এবং কি কি গান, নিজের গান কিন্তু তিনি নিজে গান লিখেছেন, সুর দিয়েছেন, এবং আমাদের যারা সহযোদ্ধা আছেন, কবি প্রসূন ভৌমিক, তারও গানের সুর করেছেন, গিয়েছেন। তো এই বিষয় নিয়ে আলোচনা, এবং এই মুহূর্তে দেশের কি পরিস্থিতি, এবং সেক্ষেত্রে তিনি কেন অধ্যাপনার পাশাপাশি হঠাৎ মানুষকে সচেতন করে করতে ময়দানে নেমেছেন। এবং বলা যায় তিনি এই মুহূর্তে মানে কথাবার্তা শুনে আপনার মনে হবে একজন বামপন্থী মানুষ, কিন্তু বাস্তব জ্ঞান সম্পূর্ণ। সেখানে আহ, তিনি কিন্তু এই মুহূর্তে তার গানের কথার মাধ্যমে বাংলা বাঙালিকে বাঁচানো, ওভারঅল বাঁচাতে গেলে কারকে ভোট দিতে হবে বলা যায়, সরাসরি তিনি বলেই দিচ্ছেন গানের মাধ্যমে যে তৃণমূলকে ভোট দিন, মমতা ব্যানার্জির হাত শক্ত করুন। হঠাৎ করে এই ধরনের বিয়েতে কিভাবে যুক্ত হলেন, মানে আগে শুরুটা শুনিনি। প্রথমত আমি বলি যে আহ, তোমাদের যে চ্যানেল, এটা একদম মানে আমার কাছে একটা বড় প্রাপ্তি যে তোমরা আজকে আমার এই এক্সক্লুসিভ একটা সাক্ষাৎকার তোমরা নিচ্ছ। এই জন্যে বং চ্যানেলকে আমার আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা আমি জানাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি আমার যে রাজনৈতিকভাবে যে জন্মটা, সেটা আমার পরিবার থেকে, মানে আমার যে পরিবার, আমার পরিবারের একদম ছোট থেকে আমরা দেখেছি যে আমার বামপন্থী পরিবারের একজন পলিটিক্যাল লিডার হিসাবে আমার আব্বা প্রয়াত জার্জিস হোসেন, আহ, একদম ছোট থেকে দেখেছি যে পার্টির প্রতি তার নিষ্ঠা, ভালোবাসা। পার্টির গাইডলাইনের বাইরে, পার্টির নেতৃত্বের বাইরে কোনোদিন তাকে কোনো রকম একক সিদ্ধান্তে কোনো কাজ করতে আমরা দেখিনি। দু নম্বর হচ্ছে যে আমার যে জন্মটা, সেটা জন্মটা হচ্ছে আমার মুর্শিদাবাদের 62 নম্বর বিধানসভা। সেখানে আমার জন্ম, সেখানে আমার ভগবানগোলার দিকে। ভগবানগোলা। ভগবানগোলাতে আমার জন্ম, আমার সেখানেই আমার বেড়ে ওঠা, সেখানেই আমার স্কুলিং, এবং অসংখ্য আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। এবং আমি ছোট থেকে দেখেছি যে বাড়িতে কত মানুষের সমাগম। ঘুম ভাঙিয়ে দেখতাম যে বৈঠকখানায় আমার আব্বার মানে এর সঙ্গে দেখা করার জন্য বিভিন্ন যে অঞ্চলের যারা নেতৃত্বে থাকা মানুষরা বা সাধারণ মানুষেরা কিভাবে সকাল থেকে ভিড় জমাতো। এটা আমার দেখা, মানে দেখতে দেখতে বড় হয়েছে। এবং এই কথাটা আমি এই সুযোগে আমি বলেও দিতে চাই যে প্রায় 3 দশক ধরে ভগবানগুলার রাজনীতিকে বা ভগবানগুলার পলিটিক্সকে পরিচালনা করেছেন আমার আব্বা জার্জিস হোসেন প্রয়াত। ফলে মানে বিষয়টা এরকম নয় যে আমি হঠাৎ করেই একটা রাজনৈতিক পরিমণ্ডলে চলে এলাম, তা কিন্তু নয়। এখন নীতি, আদর্শ, নিষ্ঠা, এই যে শব্দগুলো, এটা আমি ছোটবেলা থেকে পেয়েছি আমার পরিবার থেকে। আর আরেকটি বিষয় তোমাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমার জন্ম যেহেতু বামপন্থী ঘরে, এবং আমিও ছোটবেলা থেকে, আমার ছোটবেলা বলতে আমার একদম ধরো স্কুলিং ওই সময়টা থেকে এসএফআই করা, এসএফআইয়ের লোকাল, ওই আমাদের লোকাল কমিটির সম্পাদক হিসেবে কাজ করা, আমার প্রথম আমার
রাজনৈতিক সাংগঠনিকভাবে যে কাজটা করেছি, তারপরে আমি কলেজে যখন পড়তে পড়তে কলেজের জিএসের পদ সামলেছি, রবীন্দ্রভারতীতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কাজ করেছি। ফলে এই সাংগঠনিকভাবে যে কাজ করার যে অভিজ্ঞতাটা, সেটা আমি একদম আমার যে মানে একদম স্কুল জীবন থেকেই আমার কিন্তু শুরু হয়েছে। এবং এখনো পর্যন্ত আমি মনে করি যে যদি মুর্শিদাবাদের কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে জিজ্ঞাসা করা হয় যে জার্জিস হোসেন এবং মোজাম্মেল হক, আমার কাকা মোজাম্মেল হক 1996-এ সেই সময়ের দুর্দণ্ড প্রতাপশালী একজন নেতৃত্ব, নিশ্চয়ই তোমরা শুনেছো, প্রয়াত শ্রদ্ধেয়া ছায়া ঘোষ তাকে নির্দল প্রার্থী হয়ে হারিয়ে দিয়েছিল আমার কাকা, আমার নিজের কাকা। ফলে এই ভগবানগোলা এবং মুর্শিদাবাদ বিধানসভাতে আমাদের এখনো সেই প্রভাবটা আমাদের আছে। এখন তুমি আমাকে বললে যে কিভাবে এলাম এই দলে। আমার দলে আসার জার্নিটা হচ্ছে যে আমার বাবা 2011 সালে বাবা মারা গেলেন। তারপরে দীর্ঘদিন একদমই নিজের গান বাজনা, কম্পোজিশন, নিজের শো উজানিয়া, আমাদের যে দল, সেই দলের পারফর্ম করা ইত্যাদি ইত্যাদি বিষয়ের মধ্যে যুক্ত ছিলাম। 2014 সালে যখন ইন্দ্রনীল সেন যখন আমাদের মুর্শিদাবাদের যখন লোকসভার যখন প্রার্থী হলেন, তখন আবার শুরু হলো জার্নিটা। এবং সেই জার্নিটা এরকম হলো যে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভাতে ইন্দ্রনীল সেন প্রার্থী হচ্ছেন, এবং যেহেতু উনি একজন বিশিষ্ট শিল্পী, তো সেক্ষেত্রে মুর্শিদাবাদ যেহেতু আমার জেলা, অতএব চলো একসঙ্গে গিয়ে একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীর সমর্থনে যাওয়া। এটা হলো আমার শুরু, মানে আমার শুরু যদি বল। তারপরে আস্তে আস্তে দলের সঙ্গে যুক্ত হওয়া, এবং সেই সময়তে আমি কিন্তু শুরু করলাম সিএ বিরোধী এবং এনআরসি বিরোধী। তারপর থেকে এবং শেষ সময়তে তোমার নিশ্চয় মনে আছে 2019-এ যে নির্বাচনটা, 2019-এর যে নির্বাচন এবং 2021-এর যে নির্বাচন, সেই সময়তে একজন নাগরিক হিসাবে, এবং যদি তুমি বলো আরো পার্টিকুলারলি যদি বলো যে একজন সম্প্রদায়গত মুসলিম মানুষ হিসাবে, সেই সময়তে ওই এনআরসি এবং সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেভাবে মোদী সরকার সেটাকে বলবৎ করার জন্য যে চেষ্টাটা চালিয়েছিল, তখন আমার মনে হলো যে আমার অস্ত্র হতে পারে আমার গান। এবং তখন আমার খুব মনে আছে, তখন আমি একটা হয় না, ধরো একটা কোনো সৃষ্টি করছি, আমি একটা লাইন লিখে বলে বসলাম যে ওরে জান মিয়া, ছাড়তে হবে আমাদের ভালোবাসার ইন্ডিয়া। খুব সহজ কথা। তো আবার বললাম যে স্বপ্ন বেচে তস্কর তুমি রাজা হলে, এক নিমেষে তুমি আমায় নাকচ করলে, আমি যদি অবৈধ হই তোমার রাজে, তবে তুমি বৈধ বলো কোন কাগজে। অসাধারণ। মানে এই এই গানগুলো তখনকার শুরু করা 2019-এ একদম। আর বলো এবারে তাহলে 14-তে ইন্দ্রনীল সেন যখন প্রার্থী হলেন একজন শিল্পী হিসাবে, আপনি ওখান থেকে আপনার জার্নি শুরু, মানে টিএমসির কাছাকাছি আসা, এবং তারপরে থেকে আস্তে আস্তে এনআরসি বিরোধী আন্দোলন, সেখান থেকে আরও বেশি করে উত্থান, এবং বর্তমানে এই যে পরিস্থিতি এই মুহূর্তে ভারতবর্ষে, যেখানে সরাসরি বলা হচ্ছে দেশ বাঁচাও, মোদি হটাও দেশ বাঁচাও। হ্যাঁ, মোদি হটাও দেশ বাঁচাও, এই যে স্লোগান, এবং সেই স্লোগান নিয়ে তো নতুন নতুন গান এসছে। হ্যাঁ, নতুন নতুন গান এসছে। এবার এইখানে আমি যেগুলো আমরা এই দেশ বাঁচাও গণমঞ্চের পুরো জার্নিতে শুনেছি, প্রচুর গান, সেই গানের মধ্যে আবার এরকমও একটা গান ছিল যেখানে সরাসরি মমতা ব্যানার্জির প্রকল্প, যেটা বাংলা বা বাঙালি মানুষের উপকারে লেগেছে, এই ধরনের গানও দেখলাম। এর পাশাপাশি যে আপনি হঠাৎ করে এই দেশ বাঁচাও গণমঞ্চের জার্নিতে কেন যুক্ত হলেন, মানে কি ভেবে আর কি, কোন ভাবনা থেকে? আচ্ছা, তাহলে আমি খুব
খোলাখুলি বলি, বলাটা বোধহয় জরুরি। খোলাখুলি মানে যেটা বলাটা দরকার সব কোন উপলব্ধির জায়গা থেকে আর কি। উপলব্ধির জায়গা থেকে। প্রথমত হচ্ছে যে 2019-এ আমাদের শ্রদ্ধেয় দিদি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সঙ্গীত সম্মাননায় ভূষিত করেন, এবং এইটা আমার মনে হয়েছিল যে, যেটা আমি জানতে পেরেছিলাম যে একজন মুখ্যমন্ত্রী যিনি সরাসরি আমার গান শুনছেন, আমি গান গেয়েছিলাম দিদির একটা ক্যাপশনকে কেন্দ্র করে, আমারই লেখা গান। সেটা হচ্ছে যে দিদি একটা কথা খুব বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার গানটা, ওই কথাটা আমাকে ভীষণ রকমভাবে মানে উদ্বুদ্ধ করেছিল আমাকে, যে অসাধারণ কথা। উৎসব তো আমাদের সবার জন্য, মানে উৎসব ঈদ হোক বা বকরিদ হোক বা উৎসবের সময় ধর্ম হয় না, হয় না, actually। হয় না। উৎসবে সবাই সামিল হয়, ধর্ম যে যার মতো পালন পরে করছে। আমি আবার ওইটাকেই আমি আবার লিখলাম যে উৎসব যার যার যার, দিদি সবার। মানে ঘুরিয়ে আমি লিখলাম উৎসব যার যার, কিন্তু দিদি সবার। আর আমার উপলব্ধি বোধটা হলো যে বাংলার দরদি অনলি দিদি, দিস ইজ মাই ক্যাপশন। 2019-এ যখন আমাকে দিদি সঙ্গীত সম্মানটা দিলেন, একটা জিনিসে আমি খুব উদ্বুদ্ধ হলাম, এবং সত্যি কথা বলছি তোমাকে দীপক, দেখো একজন মানুষ, তিনি আমার আমার বাংলার মুখ্যমন্ত্রী, তিনি একটা গান শুনছেন, আমি গাইছি আমি ঈদগাহে নামাজ পড়ি, দুর্গাপূজায় সাজি, আর খ্রিস্টমাসের বড়দিনে চার্চে যেত রাজি, আমার সকল ধর্মের সকল জাতির মানুষকে আমি আমার স্বজন বলে জানি, গীতা বাইবেল বেদ কোরআন পূর্ণ প্রেমের বাণী, যারা ধর্ম ধাঁধাই দাঙ্গা বাধাই, মানুষ মারে ভাই, আর মানুষ ভালোবাসতে শেখাই মমতার বাংলায়। আমি সচ্চা মুসলমান, আমি সচ্চা মুসলমান, আমি মানুষ শুধুই মানি, গীতা বাইবেল বেদ কোরআন পূর্ণ প্রেমের বাণী। যীশু খ্রিস্ট চৈতন্যদেব নবী মোহাম্মদ কেউ বলেনি ধর্মের কারণ মানুষ কর বধ। আমি একই সাথে আজান শুনি, শুনি শঙ্খধ্বনি, গীতা বাইবেল বেদ কোরআন পূর্ণ প্রেমের বাণী। তো এই কথাটা যখন আমি গাইলাম, এই শুদ্ধি যখন এই কথাটা দিকে গাইলাম, তুমি বিশ্বাস করো একজন মুখ্যমন্ত্রী কতটা মানে আবেগিত হলে পারে। ওখানেই ইন্দ্রনীলদাকে, এই যে কথাটা ইন্দ্রনীল আমাকে পরে জানিয়েছিল, বলল যে তোর এই যে সঙ্গীত সম্মান পাওয়ার যে ভাগ্যটা কবে নির্ধারিত হয়েছিল জানিস? যেদিন দিদি তোর গানটা শুনেছিল, ওখানেই উনি বলে দিয়েছিলেন যে নাজমুলকে সঙ্গীত সম্মান দিতে হবে। এবং আমি গিয়েছিলাম, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজারে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এইটা তো বাংলা সংস্কৃতি, নাজমুল হক এটা গাইবে। তো ওই 2000 আপনার কথা শুনে আমার সেই নজরুল ইসলামের কথা মনে পড়ছে। ওই নজরুল ইসলাম তো একই সাথে শ্যামা সঙ্গীতও লিখেছেন, গিয়েছেন, উল্টো দিকে আবার ইসলামিক সঙ্গীত ইয়ে করেছেন। মানে মানে সেই নজরুল ইসলাম আর নাজমুল হক মানে কিছুটা সিমিলারিটি আছে, মানে দৃষ্টিভঙ্গির দিক থেকে। দৃষ্টিভঙ্গিগত অবশ্যই। আমি দৃষ্টিভঙ্গির, যদি তুমি বিষয়টা বলো, দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আমি মনে করি যে আমার কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি দেখো আমি দীর্ঘদিন ফকির বাউলদের সঙ্গ করেছি, ওখান থেকে যে পাঠটা আমি নিয়েছি, ওই পাঠশালাতে আমি পড়েছি ভাই, ঠিক আছে? ফলে ওখানে বলে, একই কথা বলে যে মানুষ ভজো মানুষ পুজো, কাও মানুষের জয় পায়, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরোচন। তো এই যে আমাদের যেটা বলে আত্মাকে শুদ্ধিকরণ করতে হবে, মানে তোমার ভেতরে এই যে বলে না, একটা কথা খুব দারুণ দারুণ কথা বলে লালন সাইজি, যে বাড়ির কাছে আরশিনগর, সেটা পড়শি বসত করে। তো আরশিটা কি? আরশি মানে কি? আয়না। তা আমার মনের ভিতরে একটা আয়না আছে, এবং আমাদের দুটো সত্তা আছে প্রত্যেকটা মানুষেরই। একটা আমাদের রিপু, ছটা রিপু, সেই ছটা রিপুর মাধ্যমে তার সে পরিচালিত হয়, কথা কয়লে দেখা দেয় না। সেটা কি? সেটা আমি, মানে আমার ভেতরের যে আমিটা। তো আমি একটা জিনিস বুঝেছি, সেটা হচ্ছে যে আমার আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে চেনাটা খুব সহজ বিষয় নয়, তাকে খুব গভীরে গিয়ে চিনতে হবে তাকে। এবং আমি এটা মনে করি যে যদি সমাজতান্ত্রিক
যে কাঠামো বা ব্যবস্থার যে স্বপ্নটা আমরা দেখি, সেই সমাজতান্ত্রিক ব্যবস্থার যদি কোনো দৃষ্টান্ত যদি কেউ মানে এইখানে মানে দিতে পারেন বা দৃষ্টান্ত যিনি তৈরি করেছেন, তিনি হচ্ছেন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে একজন পুরনো বামপন্থী লিডার তিনি বলছেন যে সমাজতন্ত্রের যে চিন্তাভাবনা স্বপ্ন আমরা দেখতাম, সেই চিন্তাভাবনার যদি বর্তমানে কোনো রূপ থাকে সেটা মমতা ব্যানার্জির মধ্যে দেখতে পাচ্ছি। একদম তাই, একদম তাই। তুমি বলো না, এই যে আমরা বলি না যে আমাদের মধ্যে উচ্চবিত্ত নিম্নবিত্ত এই স্তরগুলো থাকবে না, আমরা একই সঙ্গে একটা একটা স্তরের মধ্যে দিয়ে আমাদের মানে আমরা পরিচালিত হব। একজন বিত্তশালী মানুষের যে বাড়ির যে ছেলেটা, সে যে স্কুলে পড়বে, একটা বস্তির বাড়ির ছেলেটাও সেই স্কুলে পড়বে। আমরা তো কমিউনিজমের কথা বলি, হ্যাঁ? তো তুমি বলো না, আজকে এই যে প্রকল্পগুলো, আমি তো গানটাতে এমনি এমনি লিখিনি, এই যে প্রকল্পগুলোর মধ্য দিয়ে তিনি এই যে আমাদের যারা 70% মানুষ যারা এখনো নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত জায়গায় আছে, তো বা তাদের তাদের কাছে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে যে এই যে সহায়তা, আর্থিক সহায়তা, ফর এক্সাম্পল তুমি একটা বলো না, খুব সহজ কথা বলো, ধরো আমার কলেজের একজন ছাত্রী 25,000 টাকা পাচ্ছে কন্যাশ্রীর মধ্য দিয়ে। আদানি আম্বানির বাড়ির কোনো মেয়ে, তার কাছে 25,000 টাকা তার প্রসাধন সামগ্রী কেনার জন্য একদিনের একটা ঘন্টায় যথেষ্ট। কিন্তু ওই 25,000 টাকাটা ওই যে কন্যাশ্রী পাওয়া যে মেয়েটা, সে প্রান্তিক একটা মেয়ে, সেই টাকাটা কিন্তু দিদির আশীর্বাদ। সেই যে ওখান থেকে আমি লিখেছিলাম যে তুমি ভেবেছো তাই কন্যাশ্রী স্বপ্নের বুনিয়াদ, তুমি ভেবেছো তাই রহিম চাচা খুশিতে আল্লাহ। তুমি বলো না, আজকে এই যে প্রকল্পটাকে বাস্তবিত করতে পেরেছে বলেই তো আজকে আমার কলেজের ছাত্রছাত্রীরা তারা তাদের মতো করে স্বপ্ন দেখছে এবং তারা বলছে যে আমরা আরো এগিয়ে যেতে চাই, শিক্ষাতে, দীক্ষাতে, নীতিতে, আদর্শে, ভাবনায়। তখন একটা একটা আমি মাঝখানে একটা মাইনরিটি ফোরামে একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে একজন স্ট্যাটিক্স নিয়ে দেখাচ্ছিলেন যে বিগত মমতা ব্যানার্জির শাসনকালে যেখানে মেয়েরা সবচেয়ে পিছিয়ে ছিল, এখন ছেলেদেরকে টপকে হায়ার এডুকেশনের দিক থেকে ছেলেদের থেকে টপকে অনেক এগিয়ে এসেছে এবং তার পার্সেন্টেজটা কিন্তু হিউজ। হ্যাঁ, অবশ্যই। আমি সেটা নিয়ে একটা ভিডিও করব খুব তাড়াতাড়ি। না, এটা খুব স্বাভাবিক। আমার কলেজের কথা তোমাকে বলি না কেন, তার কারণটা হচ্ছে যে এই যে মহিলা এবং মেয়েদেরকে একটা স্বপ্ন দেখানোর যে মুখ্যমন্ত্রী, একটা প্রধানমন্ত্রী, সে তস্কর, তস্কর কথাটা হচ্ছে তোমার ডাকাত, দস্যু, শোষক, ঠিক আছে, স্বপ্নের ফেরোওয়ালা। তাহলে আর একজন তিনি মাটির উপর দাঁড়িয়ে স্বপ্নটাকে বাস্তবিত করছেন। তো আমি তো স্বাভাবিকভাবে আমি মনে করি যে আজকে যে কথাটা যেখান থেকে আমরা শুরু করেছিলাম, যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবার দরকার হয় না, একজনই যথেষ্ট। এবং তিনি যদি মনে করেন যে আমি আমার এই ভাবনাগুলোর মধ্যে দিয়ে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারবো, আজকে তো সমাজতন্ত্র প্রতিষ্ঠার একটা মানে দৃষ্টান্ত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যদি আমি কথাটা বলি, কথাটা খুব খারাপ হবে না দেববাবু, সেটা হচ্ছে যে আজকে তুমি বলো না যে আজকে প্রকল্পের মধ্যে দিয়ে কত মানুষ, কত শ্রেণীর মানুষ, শুধু মানুষ বললে ভুল হবে, কত শ্রেণীর মানুষ। তুমি আদিবাসীতে যাও না, আমি এখানে একটা উদাহরণ দিই। যখন লকডাউন চললো, সেই সময় বিভিন্ন অর্থনীতিবিদ, অভিজিৎ একজন ছিলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একজন অর্থনীতিবিদ, অমর্ত্য সেন, তারা একটা কথা বলছিলেন যে প্রান্তিক মানুষের হাতে যতক্ষণ না পয়সা পৌঁছে দেওয়া যাবে ততক্ষণ সেটা এটা সেটা হয়ে যাবে, অর্থটা রোল হবে না, রোল হবে না, এবং গ্রামীণ যে অর্থনীতি সেটা ধ্বংস হয়ে যাবে যদি টাকাটা না একদম। পৌঁছায়। এবং আমরা দেখেছি সেটা যে বাস্তব, সেটা কারণ এই প্রকল্পগুলোর মাধ্যমে যেহেতু টাকা পয়সাগুলো গ্রামের মানুষ পেয়েছিল, তার ফলে কিন্তু শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হয়নি আমাদের এখানে। হ্যাঁ, একদমই তাই। এবং মানে সেই সময়তে তুমি বলো না, আমি লকডাউনের কথা তখন যখন যখন তুমি বলছো, লকডাউনের সময় তো মানুষের কাছে অর্থ তখন সেই অর্থ নেই, কারণ অর্থ তো রোল হচ্ছে না।
তুমি টাকাটা খরচ করবে, তুমি একটা দোকানদারকে দেবে, সে তখন আরেকটা জিনিস কিনবে, আবার ওখান থেকে দেবে, এই যে রোলিং হওয়ার যে ব্যাপারটা তখন তো বন্ধ হয়ে গেছে। তো সেই সময়তে আমাদের একদম ধরো লোকপ্রসার প্রকল্পের যারা শিল্পীর কথাই বলি, তখন তো আমাদের মঞ্চ বন্ধ, তো ডিস্টেন্স মেনটেন করতে হবে, মাস্ক পরতে হবে। তো সেখানে দাঁড়িয়ে তিনি লোকপ্রসার প্রকল্পের মধ্য দিয়ে কয়েক লক্ষ লোকশিল্পীদের ব্যাংকে টাকা পাঠাচ্ছে। সেই টাকাটা তখন তাদের কাছে বেঁচে থাকার একটা বড় উপকরণ। তো এইটা যদি এটাই তো সমাজতন্ত্র। সমাজতন্ত্র মানেটা কি? আমি শুধুমাত্র মার্কসকে, লেনিনকে কোট করে, কবে কি বলেছে সোভিয়েত ইউনিয়ন সেটাকে কোট করে আমি আজকে বাস্তবে দাঁড়িয়ে তো আমি পলিটিক্সটা করবো না। আমি পলিটিক্সটা করবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার জননেত্রী, আমি দেখবো যে তার যে মানুষের জন্য, আপামর মানুষের জন্য, মানে একদম মানে মানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য যে কাজ করাটা। আপনি এতটা ফ্র্যাঙ্কলি মানে আপনি বামপন্থী চিন্তাভাবনা মানে সমাজতান্ত্রিক চিন্তাভাবনার সাথে মমতা ব্যানার্জিকে পুরো একটা মেলবন্ধন করতে আমি চাইছেন। শতাব্দীর এই এখন ভারত স্বাধীনতা হওয়ার পর থেকে মানে আমি মনে করি যে সব মানে এখন পর্যন্ত সেরা মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমি আরেকটা পরে আসছি, কিন্তু এখানে আপনি তো মুর্শিদাবাদের ভূমিপুত্র, ভবনগোলায় বেড়ে উঠেছেন, তো এতটা উপলব্ধির জায়গা রয়েছে যখন, এত পরিষ্কার একটা চিন্তা ভাবনা, আপনি ভোটে কেন দাঁড়াননি? ও না, বিষয়টা দেখো, বিষয়টা এরকম নয়, মানে আমি কিন্তু ওরকম ভাবে ভাবি না। আমি যেটা ভাবি সেটা হচ্ছে যে আহ, দল, নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। আমি এইটা মনে করি যে দল তার মতো করে, আমি ভোটে দাঁড়ানোর কেউ না, আমি দল যে সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত হবে। আমি আমি বুঝি, আমি এটা বুঝি যে পারফরমেন্স এবং আমার চিন্তা চেতনা এবং আমার আহ, মানুষের সঙ্গে সংযোগ সংযোগ স্থাপন, এই যে একটা ধরো আমি আচ্ছা দেশ বাঁচাও, তুমি যেখান থেকে আমার কাছে ইন্টারভিউ নিতে এসছো, দেশ বাঁচাও গণমঞ্চে যদি আমি না যেতাম, তাহলে তো আমি আজকে মানুষের এত সান্নিধ্যে আসতে পারতাম না। আজকে তুমি যে কথাটা বললে যে বডি ল্যাঙ্গুয়েজ, নাজমুল হক, তুমি যেভাবে তুমি গানটা গাও, বডি দিয়ে গানটা গাও, তা সেটা তো এই যে তুমি বললে এটা তো আমার কাছে চরম প্রাপ্তি। এবার সবারই যে সবার সবার যেমন থাকে যে আমার রেকগনাইজেশনের জায়গাটা, আমি দল করব, দল যদি মনে করে যে আমি যোগ্য, স্বচ্ছ, সৎ এবং আমি দলের একজন একনিষ্ঠ অনুগত একজন কর্মী, দলের কথা দলের মধ্যে থেকেই বলবো এবং দল যে নির্দেশটা দেবে সেই নির্দেশটা মেনেই আমি কাজ করব। তো এইটা যখন আমি করব করার পরে আমারও একদিন একটা সময় আসা মনে হবে যে দলও হয়তো আমাকে কোনো না কোনো একটা দায়িত্ব দেবে। এই যে মানে এই প্রত্যাশাটা কিন্তু অন্যায় নয়, এটা আমরা সবাই করতে পারি, মানে আমার যদি সে যোগ্যতা থাকে বা আমার যদি সে স্বচ্ছতা থাকে। এবারের বিষয়টা হচ্ছে যে ভগবানগোলার বাসিন্দা আমি, ভগবানগোলা থেকে আমার এখানে কলকাতায় আসা এবং ভগবানগোলাতে আমার নিয়মিত, এবং তোমাকে আরেকটা কথা মানে বলে রাখা দরকার, যখন তুমি প্রশ্নটা করলে, সেটা হচ্ছে আমি ভগবানগোলা তৃণমূল কংগ্রেসের 1 নম্বর ব্লকের, আমাকে কিন্তু ভাইস প্রেসিডেন্ট করে পাঠানো হয়েছিল। কেন পাঠানো হয়েছিল? যেহেতু আমি ভগবানগোলায় বেড়ে উঠেছি, ভগবানগোলার ভোটার আমি, ভগবানগোলার মানুষের সঙ্গে আমার নিরন্তর নিয়মিত একটা সংযোগ আছে। এবং তারপরে যখন আমাকে ভাইস প্রেসিডেন্ট করে পাঠানো হলো, তখন আমাদের ওখানে বিধায়ক ছিলেন ইদ্রিস আলী সাহেব। তো তখন যতগুলো প্রোগ্রাম না হয়েছিল, দিদিকে বলো থেকে শুরু করে মানে যতগুলো, মানে ওই সময় আইপ্যাকের মাধ্যমে যে যে প্রোগ্রামগুলো না হয়েছিল, এই প্রোগ্রামের মধ্য দিয়ে মানুষের সঙ্গে সংযোগ করার চেষ্টা করেছি, দলের হয়ে কথা বলেছি এবং আগামী দিনে দলকে আরো কিভাবে সংগঠিত করা যায়, আরো কিভাবে শক্তিশালী করা যায়, কিভাবে মানুষকে আরো মানে নিয়ে সমন্বয়ের মধ্যে দিয়ে সমন্বয়কারী হিসাবে মানুষের এবং কর্মীকে নিয়ে কিভাবে কাজ করতে হয়, সেটা তো আমার পূর্ব কথার মধ্যে দিয়ে বোঝালাম যে আমার সংগঠন করার অভিজ্ঞতা আছে, তো সেটা করেছি। এইবার অনেকগুলো ফ্যাক্টর কাজ করে দীপক, দেখো আমি এইবার আমি যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে এবার যে সার্ভে করা হয়েছিল
তুমি নিশ্চয়ই জানো যে ইদ্রিস আলী সাহেব মারা যাওয়ার কারণে উপনির্বাচন হচ্ছে ভগবান বলেন। তো সার্ভে করা হয়েছিল। সার্ভে করাতে যেটা আমার ভালো লাগলো, খুবই ভালো লাগলো, যে সার্ভে রিপোর্টে 3 জনের মধ্যে আমি ছিলাম। বাহ, এটা আমার কাছে খুব গর্বের, খুবই গর্বের যে আমি 3 জনের মধ্যে ছিলাম। ঠিক আছে। এবং একটা 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 মানে এই ভাইরাল হয়েছিল, একটা খুব অদ্ভুতভাবে একটা পোস্ট ভাইরাল হয়েছিল। সেই পোস্টটা আমি পরে জানলাম সেটা হচ্ছে এনআরসি। তখন ভগবানগুলার প্রত্যেকটা কর্মী এবং অধিকাংশ কর্মী এবং ভগবানগুলার যারা বাসিন্দা তাদের ফেসবুক পেজে দেখছি বড় বড় করে মাঝখানে লেখা আছে এনআরসি। তা আমার কাছে এলো, এখন তো দেখো সোশ্যাল মিডিয়াতে তো খুব দ্রুত আমরা খবর পেয়ে যাই। তা আমি বললাম যে এনআরসি, আমি প্রথমে ভেবেছিলাম যে এনআরসি মানে এনআরসিকে রুখতে হবে, যা আমাদের মাথায় থাকে সবসময়, সিএ কে রুখতে হবে। তো একদিন একটা ছেলে আমার খুব কাছের, সে ব্যাখ্যা করে বলল যে এই যে এবার কিন্তু এনআরসি হচ্ছে ভগবান গলায়। আমি বললাম যে ভগবান গলায় এনআরসি হচ্ছে মানে, এনআরসি হলে তো সব জায়গায় হবে, এনআরসি মানে যে ওফো দাদা আপনি বুঝতে পারলেন না, এন ফর নাজবুল হক, আর ফর রিয়াদ, সি ফর চাঁদ মাহমুদ। বাহ, বুঝলে? তো এইটা শোনার পরে এনআরসি হবে যখন বললো, তখন স্বাভাবিকভাবে, এবং তারপর থেকে আইপ্যাকের কাছ থেকেও আমার একটা খবর ছিল, মানে যারা সার্ভে করেছিল, কিন্তু আমি হতে পারিনি। যদি আমি বলি যে আমি দুঃখ পাইনি তাহলে ভুল বলা হবে, যদি আমি বলি যে আমি কষ্ট পাইনি তাহলে ভুল বলা হবে। মানে একটা আশা ছিল। তাহলে নিজের নিজের ক্ষেত্রে একটা দ্বিচারিতা করা হবে। কষ্ট পেয়েছি, কষ্ট পাইনি তা নয়, কষ্ট পেয়েছি তার কারণ ভগবানগুলাতে আমি মাটি আঁকড়ে আমি ছিলাম, এবং আগামী দিনেও থাকবো ভগবানগুলাতে মাটি আঁকড়ে থাকবো। ফলে এই ঘটনাটা ঘটেছিল 27 তারিখ ঘটেছিল ঘটনাটা, 27 মার্চ। ঠিক তার পরের দিনকেই পার্টি থেকে মানে এই পেলাম, দেশ বাঁচাও গণমঞ্চে যেতে হবে, মেসেজ পেলাম, নির্দেশ পেলাম। নির্দেশ যখন পেলাম তখন আমি ওই মন খারাপটা তখন ওখানেই ছেড়ে দিলাম, যে অ্যাকচুয়ালি লোকসভার নির্বাচন, এটা উপনির্বাচন নয়, এটা এটা বিধানসভা নির্বাচন নয়, এটা লোকসভা নির্বাচন। লোকসভাতে মোদিকে হারাতে হবে, ভারতবর্ষকে জেতাতে হবে, ভারতকে জেতাতে হবে। মোদি হারবে, ভারত জিতবে, এইটাই আমাদের মূল লক্ষ্য। ফলে ওই জায়গাটা যদি মনে করে দল কোনোদিন আমাকে মনে করে যে আমি যোগ্য, আমার মধ্যে স্বচ্ছতা আছে, এবং আরও বলি, আমার যেটা বারবার মনে হয়েছে যে আমাদের মতো, মানে আমরা আমাদের মতো বলে বলছি যে আমাদের মতো শিক্ষিত, স্বচ্ছ এবং একদমই স্বচ্ছ বলা যেতে পারে, যে রাজনীতিটা স্বচ্ছতার সঙ্গে যারা করি আমরা, এবং একটু পড়াশোনা করেছি, কলেজে অধ্যাপনা করছি, এই সময় দাঁড়িয়ে যদি দল মনে করে যে আমাদের মতো মানুষকেও, মুসলিম সম্প্রদায়ের মানুষকেও যদি মনে হয় যে না প্রয়োজন আছে, তাহলে অবশ্যই দল ভাববে। আমি মনে করি যে আমাদেরও একটা নিজস্ব ভঙ্গিমা থাকবে বলার জন্য, বা আমাদের কথাগুলো যে অ্যাকসেপ্টেন্সের জায়গায় থাকবে, মানুষ যে আমাদের কথা গ্রহণ করবে, সেটা জননেত্রী জানে। এবং আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রতি আমি ভরসা রাখি, এবং আমার সে ভরসার জায়গাটা 100% আছে। যে দায়িত্ব আমাকে দিয়েছে, আজকে আমি স্টেট সেক্রেটারি আমাদের মাইনরিটিজ সেলের, তো সেক্ষেত্রে আমি আমারটা বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। তুমি নিশ্চয়ই জানো যে আমি কোনোদিন আমি বসে থাকি না, প্রত্যেক দিনই আমার প্রোগ্রাম থাকে, এবং আবারও বেরিয়ে যাচ্ছে সেকেন্ড পেজে দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে, আসানসোল, দুর্গাপুর, এই সমস্ত রুটগুলো। তো নিরন্তরভাবে কাজ করছি, কাজ করাটা আমার কাছে একটা দলের একটা, আমি মনে করি যে একটা নীতি আদর্শের জায়গা থেকে মোদি বিরোধী আমার মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উন্নয়ন, মুখ্যমন্ত্রীর ভালোবাসা, মুখ্যমন্ত্রীর স্নেহ, এবং তার পাশাপাশি সেনাপতি অভিষেক ব্যানার্জির যে মানে লড়াই, বা কেন্দ্রীয় সরকারের এই 100 দিনের কাজ করিয়ে নিয়ে যে প্রবঞ্চনা বা বঞ্চনা করা, তার বিরুদ্ধে যে লড়াই, সব মিলিয়ে আমার মনে হয়েছে যে এই মুহূর্তে যে দিদি পারে একমাত্র মোদী সরকারকে
সরিয়ে একটা নতুন একটা ভারতবর্ষের একটা আবার নতুন রূপরেখা তৈরি করতে। ফলে এই মুহূর্তে ভারতবর্ষের ক্ষেত্রে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতার জায়গা হচ্ছে, গর্বের সঙ্গে বলছে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, একদিকে তো দুর্নীতি এটা ওটা নানা বিষয় নিয়ে যেভাবে হাইপ তুলছে গদি মিডিয়া বা বিরোধী, বিশেষ করে বিজেপি এবং বাকি কিছু সহোদর, সেটা বাদ দিলেও ওভারঅল মানুষের মধ্যে যে গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু আমরা পুরো রাজ্য যখন ঘুরলাম সেটা দেখেছি, যে মানুষের যে ভালোবাসা। এবং মমতা ব্যানার্জি উপরে সরাসরি কালিমালিপ্ত করার মতো এখনো পর্যন্ত কারো হিম্মত হয়নি। কিন্তু বেসিক্যালি যেটা হয়েছে যে কিছু কিছু দুর্নীতির ব্যাপার আছে, আজকের এপিসোডে ওই নিয়ে আলোচনা করব না। আর সেটা হচ্ছে যে এই যে গানের জার্নিতে, মানে যে উল্লেখযোগ্য কিছু গান, মানে যেগুলো মানুষকে বেশি নাড়া দিয়েছে, এরকম একটা দুটো লাইন যদি হয়ে যায়। আচ্ছা দেখো, প্রথমত হচ্ছে যে তুমি ভেবেছো তাই বাউল গানে এসেছে নতুন জোয়ার, তুমি ভেবেছো তাই শিল্পে আজ খুলছে নতুন দুয়ার, তুমি ভেবেছো তাই কৃষকরা তার পাচ্ছে ন্যায্য দাম, তুমি ভেবেছো তাই আমরা পাচ্ছি তাজা ফসলের গান। হা খা 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 খা, হা হা হা, হা খা 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 খা। সুন্দর থেকে সুন্দরতর শোভিত রূপ দেখে কৃষক মজুর গাইছে গান আজ মনের সুখে। সুন্দর থেকে সুন্দরতর শোভিত রূপ দেখে কন্যাশ্রী গাইছে গান আজ মনের সুখে। এই গানটা আমার খুব প্রেজেন্ট সঙ্গে, আমার এই মুহূর্তে, মানে আমি দিদির যে প্রকল্পগুলোকে আমি আমার সুর এবং কথার মধ্যে দিয়ে বাঁধার চেষ্টা করেছি। এবং এই গান মারাত্মকভাবে, সেটা তুমি নিজেও দেখেছো দেশ বাঁচাও গণমঞ্চে কিভাবে মানুষ নিয়েছে। আমার চ্যানেলে তো যতগুলো প্রোগ্রাম হয়েছে সবই লাইভ চলেছে, লাইভ চলেছে। এবং তার জন্য আমি খুব কৃতজ্ঞ তোমাদের কাছে। দেখো, গান তো অনেক লিখেছি। দিদি আমাকে যে ধর্ণা মঞ্চে বলেছিল যে জয় ব্যান্ডদের সাথে নিয়ে এই কাজটা করার, সেটা আমি করেছি। আমি গেয়েছি তোমার ওই এইটা, দেশটা কি তোমার বাবার নাকি আমার, আমি তো জানি দেশটা সবার, এই দেশ তোমার আমার, এ মাটি তোমার আমার, এই ক্ষেত তোমার আমার, এ খামার তোমার আমার, আমাদের জন্মভূমি কেন ভাগ করছো তুমি মোদি, আমাদের জন্মভূমি কেন ভাগ করছো তুমি। লিখেছি মোদি বিরোধী গান। আবার ধরো গেছি গাইছি, সেটা হচ্ছে যে স্বপ্ন বেচে তস্কর তুমি রাজা হলে, এক নিমেষে আমায় তুমি নাকচ করলে, আমি যদি অবৈধ হই তোমার রাজে, তবে তুমি বৈধ বলো কোন কাগজে, রাজা বলো না ও মোদি বলো না, রাজা বলো না, তস্কর বলো না, রাজা বলো না। গেছি। আবার ধরো আমার অভিষেক ব্যানার্জিকে নিয়ে আমি লিখেছি যে তোমার আরেকটা গান এবারেই কম্পোজ করলাম, সেটা হচ্ছে যে সব পতাকারা মিলে মিশে গেছে সবুজের সমারোহ, আমাদের দিদি এই বাংলায় মানুষের বড় প্রিয়, সব পতাকারা মিলে মিশে গেছে সবুজের সমারোহ, অভিষেক তুমি সারা বাংলার মানুষের বড় প্রিয়, আমাদের দিদি বাংলার দরদি, আমাদের দিদি দেশের হাতিয়ার, গর্ব করে বলছি তুমি বাংলার অহংকার, তাই কাঁপছে ওরা কাঁপছে, তোমার ভয়ে ওরা কাঁপছে, কাঁপছে ওরা কাঁপছে, কাঁপছে ওরা কাঁপছে, দিদির ভয়ে ওরা কাঁপছে, কাঁপছে ওরা কাঁপছে। মানুষের জন্য তোমার লড়াই, মানুষই শেষ কথা বলবে,
তোমার দেখানো এ পথ ধরে আগামীর ভারত চলবে। এটা আমাদের স্বপ্ন, এই মোদির ভারত না। দিদি যে ভারতটা দেখাচ্ছে আমাদেরকে, দিদি যে ভারতের কথা, যে কথাটা আমি আমার গানের মধ্যে দেখেছি, যে তুমি ভেবেছো তাই, তুমি ভেবেছো তাই, সবাই বলছে একতাই সম্প্রীতি, তুমি ভেবেছো তাই, তুমি ভেবেছো তাই, সবাই বলছে একতাই সম্প্রীতি, তোমার দেখানো পথেই বাঁচুক আগামীর সংহতি। এই সংহতি এবং সম্প্রীতির ভারতবর্ষ যেটি দেখাচ্ছেন হচ্ছে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো আমি আরেকটা গানও একটু না বললেই নয়, এই কথাটা বলা বাহুল্য, আমার জীবনের সবচেয়ে বড় যেটা আমি মানে পেলাম এই 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 সময় এসে, সেটা তুমিও জানো, সেটা হচ্ছে যে বিশিষ্ট কবি প্রসূন ভৌমিকের অসাধারণ একটি লেখা গান এবং সুর করলেন আমাদের সর্বশ্রী, আমাদের ভালোবাসার শিল্পী পুতুল মুখোপাধ্যায়। যে গান আমি গাওয়ার একটা সুযোগ পেলাম, মানে আমার জীবনের বোধহয় এইটা বোধহয় সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা, যে পুতুলদা আমার কাছে একটা স্বপ্ন। পুতুলদার গান মানে হচ্ছে একটা নিটোল একটা ব্যাপার, একটা ছবি, পরিষ্কার একটা ছবি তিনি আঁকতে পারেন তার গানের মধ্যে। তো আমার ভালো লাগলো যে আমি পুতুলদার গান গাওয়ার একটা সুযোগ পেলাম, যে সুযোগটা আমাকে করে দিল আমাদের এই বন্ধু এবং বিশিষ্ট কবি আমাদের প্রসূন ভৌমিক। এবং তার জন্য আমি আমি এই যে 400 পার বলছে, কারা বলছে? মানুষ তো বলছি না, মোদি বলছে 400 পার, কিন্তু 150 পার হবে কিনা আমার সন্দেহ আছে। কারণ মানুষ জাগ্রত জনতা, মানুষ জেগে উঠেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি যেটা গাইলেন, লিখলেন, এটা আমি 2 লাইন গাই নাকি? একদম। দুঃশাসন অত্যাচার বলছে এবার 400 পার, ধর্ষকের সুরক্ষক বলছে এবার 400 পার, বুঝতে পারছে মানুষ আজ সব, বুঝতে পারছে মানুষ আজ সব, মাতৃভূমির পাহারাদার। গেরুয়াধারী ছদ্মবেশ বলছে এবার 400 পার, আকাশ ছোঁয়া বাজার দর বলছে এবার 400 পার, বুঝতে পারছে মানুষ আজ সব, বুঝতে পারছে মানুষ আজ সব, মুখোশ ছেঁড়া দিন এবার। আদরের ব্যবসাদার বলছে এবার 400 পার, ইভিএম এর কারচুপি করছে এবার 400 পার। এখানে আমি কথাটা বলবো, আমার শ্রদ্ধা দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বলেছে যে 60% ভোট যেখানে পোল হচ্ছে সেখানে 66% ভোট দেখানো হচ্ছে। আমরা আশঙ্কা করছি যে মোদি এমন একটা চতুর একজন ভদ্রলোক, চতুর ভদ্রলোক, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার লাস্ট যে এটা হবে সেটা হচ্ছে ইভিএমটাকে বদলানো, ম্যানিপুলেট করা, বদলে দেওয়া। আমি আপনাদের সামনে এই কথাটা বলতে চাই যে ওনার একটা সর্বশেষ একটা প্রচেষ্টা বা চেষ্টা বা অপচেষ্টা যাই বলুন না কেন থাকবে, আপনারা অন্তত সেদিকে দৃষ্টিপাত করুন এবং সজাগ থাকবেন যাতে করে ইভিএম মেশিনের ক্ষেত্রে কোনো রকম কোনো কারচুপি না হয়। আর এই ক্ষেত্রে আমি আর একটা কথা তোমাকে বলি, যে নির্বাচন কমিশন সম্পর্কে আমার কোনো ধৃষ্টতা নেই, তবে কোথাও যেন মনে হচ্ছে যে পক্ষপাতিত্বের জায়গা তৈরি করা হচ্ছে। ফলে এইগুলো গণতন্ত্রের পক্ষে খুবই অন্তরায়, গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রে অন্তরায়। এখন একতান্ত্রিক একটা ব্যবস্থা কায়েম করার জন্য, গঠন করার জন্য মোদী সরকার যে পদক্ষেপ নিচ্ছে, আমার মনে হয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় আমাদের যে রাষ্ট্রীয় কাঠামোর পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের মানুষ, ভারতবাসী যারা, যেটা যেখানে আমরা বলি যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, ঠিক আছে, এবং যে মানবিকতার যে ভারতবর্ষ, সম্প্রীতির যে ভারতবর্ষ, সংহতির যে ভারতবর্ষ, একসঙ্গে প্রতিবেশী হয়ে থাকার যে ভারতবর্ষ, একসঙ্গে যে বৈচিত্র্যতার যে ভারতবর্ষ, সংস্কৃতির যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে যে যারা বিভাজিত করতে চাইছে, একটা ধর্মের একটা উগ্র ধর্ম একটা ভাবনাকে কায়েম করার জন্য, সে যে একটা বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে যে ভারতবর্ষকে কলুষিত করার চেষ্টা করছে। ভারতবর্ষের রাজনীতির ইতিহাস তো আমরা জানি, যেখানে
বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্রাজ্যের যারা শাসক তারা শাসন করে গিয়েছেন। সেখানে মোগল সাম্রাজ্যের কথা আমরা জানি, ভারতবর্ষের ক্ষেত্রে আমরা জানি, বাংলার ক্ষেত্রে আমরা জানি লক্ষণ সেন থেকে শুরু করে, শশাঙ্ক থেকে শুরু করে, গোপাল থেকে শুরু করে। ফলে বৈচিত্র্যের এক ভারতবর্ষ। সেই ভারতবর্ষকে যদি কেউ মনে করে যে এই ভারতবর্ষকে আমি একটা একটা শুধু ধর্মীয় একটা অন্ধত্বের জায়গা থেকে বা ধর্মীয় একটা উগ্রতার জায়গা থেকে এই ভারতবর্ষকে আমি শাসন করব, আমি মনে করি যে ভারতবর্ষের মানুষ এইবারই মোদিকে প্রত্যাখ্যান করবে, এবং প্রত্যাখ্যান করবে না, প্রত্যাখ্যান অলরেডি শুরু করেছে। এবং 4 জুন আমরা আশা করব যে এই যে ক্ষমতায়নের শক্তি বিদায় হচ্ছে। তো দর্শক আপনারা শুনলেন অনেক কথা, তার ব্যক্তিগত জীবন, তার রাজনৈতিক জীবন, এবং একজন বামপন্থী ব্যাকগ্রাউন্ড থেকে মানে দিদি ভক্ত হয়ে ওঠা, মানে তার পুরো জার্নিটা শুনলেন, এবং তার এই গানের মাধ্যমে সমাজের কথা, বাংলার কথা, মানুষের কথা, দেশের কথা প্রতিফলিত হয়েছে। এই বিষয় নিয়ে আমরা এর পরবর্তী এপিসোডে আরও বিস্তারিত আলোচনা করব। আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে, অনেকেরই প্রশ্ন থাকতেই পারে, উনি দুর্নীতি নিয়ে কিছু বললেন না, উনি ওটা নিয়ে কিছু বললেন না, ওটা নিয়ে ওনার কী বক্তব্য, এই ধরনের প্রশ্ন আপনারা করুন, পরের এপিসোডে ওগুলো নিয়ে আলোচনা হবে। আজকের মতো এখানে রাখবো, কারণ অনেক লম্বা হয়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমিও তোমাকে বলি যে এরকম একটা তুমি আমাকে বলার একটা যে সুযোগ করে দিলে, দেখো মনের কথা, মানে আমি প্রথম বোধহয় এরকম ভাবে মন কি বাত যাই বলো, বা মনের যে ভাবনাগুলো, যে কিভাবে আমরা স্বপ্ন দেখছি এবং কিভাবে আমরা এগোতে চাইছি, একটা খুব পরিষ্কার মানে একটা দৃষ্টিভঙ্গি নিয়ে যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা তুমি বলতে গিয়ে বললে যে দুর্নীতি নিয়ে কথাবার্তা, অবশ্যই সেটা নিয়ে আলোচনা করাটা প্রয়োজন আছে, না তা নয়, আছে, কিন্তু সেটা আবার অন্য একটা দিন হয়তো হতে পারে। আত্মসমালোচনা অবশ্যই দল তার ভেতরে করবে, কিন্তু মানে বাইরে নয়। তার জন্য একটা আমাদের নিজস্ব একটা পার্টি অফিস আছে, আমাদের ভবন আছে, হ্যাঁ, বলার জন্য লেখালেখি আছে, চিঠি আছে। আত্মসমালোচনা অনেকভাবেই করা যায়, কিন্তু আমি এমন কিছু বলবো না যাতে করে আমার শত্রু শিবির সেটাকে খুব ইনক্যাশ করে নেবে। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ ধরে ভিডিওটি মানে পুরো আলোচনাটি শোনার জন্য। এবং যদি ভালো লাগে অবশ্যই, বিশেষ করে মুর্শিদাবাদের যারা মানুষ দর্শক দেখছেন, আমি জানি মুর্শিদাবাদে আমাদের চ্যানেলে প্রচুর শ্রোতা রয়েছেন, সাবস্ক্রাইবার বন্ধু রয়েছেন। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর বাকিটা তো শেয়ার করবেনই। আর বাকি আমার চ্যানেল নিয়ে কি বলবেন? আমি মনে করি যে এই সময়তে তোমার যে চ্যানেল নিরন্তরভাবে আপসহীনভাবে, মানে আমি মনে করি যে একটা মানে মাধ্যম, মানে একটা গণতন্ত্রের যে যে স্তম্ভ, চতুর্থ স্তম্ভ বলা হয়, দায়বদ্ধতাটা পালন করছে। তো সেই দায়বদ্ধতাটা তোমরা অক্ষরে অক্ষরে পালন করছো। এবং যেটা আমার ভালো লাগছে যে কোনো রকমভাবে কারোর দ্বারা প্রভাবিত না হয়ে, যেটা তোমাদের চিন্তা চেতনা আদর্শের জায়গা থেকে মনে হচ্ছে যে এটা আমাদের করা দরকার। আমি একজন মানে একটা চ্যানেলের একজন সম্পাদক, এটা যেমন পরিচয়, তার থেকে বড় পরিচয় হচ্ছে তুমি একজন মানুষ। তোমার মান এবং হুঁশ কোথাও একত্রিত হয়ে তুমি মনে করছো যে এই ধরনের সংবাদগুলো পৌঁছে দেওয়া দরকার সাধারণ মানুষের কাছে। তার জন্য তোমাকে কুর্নিশ জানাচ্ছি, এবং আগামী দিনে আরো করে, আরো বড়ভাবে, এবং লক্ষ লক্ষ মানুষের কাছে, কোটি কোটি মানুষের কাছে এই চ্যানেল, বং চ্যানেল পৌঁছাক, এবং আপনারা সবাই একদম সঠিক খবর এবং নির্ভরশীল খবর পেতে যদি চান, তাহলে পারে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনারা প্রতিদিন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের খবর পাবেন, বিশেষ করে রাজনৈতিক খবর, আন্দোলনের খবর। এবং বিশেষ করে আরো একটু আমি উল্লেখ করে দিচ্ছি যে এই যে একটা বিশেষ শ্রেণীকে নিয়ে, মতুয়া শ্রেণীকে নিয়ে যে ধরনের রাজনীতি করা হচ্ছে, যে ধরনের রাজনীতি মানে ঘৃণিত রাজনীতি করা হচ্ছে, তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে কিন্তু বঙ্গ চ্যানেল। ফলে আপনারা যারা সচেতন মানুষ, সচেতন নাগরিক, আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা এই চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ। আর দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।